জীবনে অনেক কিছু শুনবো। আলোচনার বিষয় হচ্ছে জন্মবিধি 1860 আমরা কেন পড়ব। এটা পড়ার হচ্ছে অনেক কারণ আছে। সেটা হচ্ছে যে ফৌজদারি কাজবিধি যে আইনগুলো সম্পৃক্ত হয় সেটা মূলত এই দণ্ডবিধির উপর ভিত্তি করে এই বিষয়গুলো শাস্তি হয়ে থাকে। দণ্ডবিধি সহজে মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে বেবি দেশ বিবি। এই বেবি দেশ বিবি এটার মধ্যে এক থেকে 511টা ধারা এবং এই 23টা অধ্যায় আলোচনা করা আছে। তো আমার বিষয় হচ্ছে যে দণ্ডবিধি 1860 সহজে মনে রাখার পদ্ধতি হচ্ছে বেবি দেশ বিবি। বেবি দেশ বিবি এটা 5টা পর্ব আছে এবং 1 থেকে 511টা ধারা আছে। তো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে প্রথম পর্বে আছে বেসিক বিষয় আলোচনা, যেটা আছে 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত, এবং এটা হচ্ছে 1 থেকে 5 অধ্যায়। আর দ্বিতীয় পর্বে আছে বেবি বিবিধ অপরাধ, এটা আছে 121 থেকে 298 ধারা, এবং এটা আছে 6 থেকে 15 অধ্যায়। তাহলে বেবি শেষ। এবার দেশ হচ্ছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, যেটা আছে 3য় পর্বে, এবং এটা হচ্ছে 299 থেকে 377 ধারা। এটা হলো 16তম অধ্যায়। আর দেশ সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এই সম্পত্তি সংক্রান্ত অপরাধটা আছে 4র্থ অধ্যায়ে, 4র্থ পর্বে, এবং এটা হচ্ছে 368 থেকে 462 বি ধারা পর্যন্ত, এবং এটা হচ্ছে 16তম অধ্যায়। আর 5ম পর্বে আছে বেবি দেশ বিবি বিবিধ অপরাধ, এটা 463 থেকে 463 থেকে 511 ধারা, এবং এটা হচ্ছে 18 থেকে 23তম অধ্যায়। তাহলে বেবি দেশ বিবি যদি আমরা এটা মনে রাখি, তাহলে দণ্ডবিধি 1860-এর 1 থেকে 511টা ধারা এবং এই 5টা পর্ব এবং 1 থেকে 23 অধ্যায় পর্যন্ত মনে রাখতে পারবো। আমরা আরও ডিটেলস বলার জন্য একটু পয়েন্ট করছি। সেটা হচ্ছে যে দণ্ডবিধিতে যে বিষয়গুলো খুব শিরোনাম যেগুলো পড়লে মোটামুটি একটা পাস করা যাবে এবং ধারা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা সৃষ্টি হবে। সে হচ্ছে 1 থেকে 5 ধারাতে আছে প্রস্তাবনা, আর 6 থেকে 52 এতে আছে সাধারণ ব্যাখ্যা, আর 53 থেকে 75 ধারাতে আছে দণ্ড সম্পৃক্ত অপরাধ। আর দণ্ড কয় প্রকার এই বিষয়গুলো আছে 53 থেকে 75 ধারাতে। আর 76 থেকে 106 ধারাতে আছে সাধারণ ব্যতিক্রম, অর্থাৎ দণ্ডবিধি যে সাধারণ ব্যতিক্রম আছে সেটা আছে 76 থেকে 106 ধারা। আর 107 ধারা থেকে 120 ধারাতে আছে অপরাধের সহতা সংক্রান্ত। আর 120-এর এ থেকে 120-এর বিতে আছে অপরাধমূলক ষড়যন্ত্র। আর 121 থেকে 130 ধারাতে আছে রাষ্ট্রবিরোধী অপরাধ। তারপরে 131 থেকে 140 ধারাতে আছে সশস্ত্র বাহিনী অপরাধ সংক্রান্ত বিষয়। আর 141 থেকে 160 ধারাতে আছে গণশান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত বিষয়। তাহলে গণশান্তির পরিপন্থী অপরাধ সংক্রান্ত দণ্ডবিধি ধারা আছে 141 থেকে 160 ধারা। আর 161 থেকে 171 ধারাতে আছে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ। 172 থেকে 190 ধারাতে আছে সরকারি কর্মচারীগণের আইনগত কর্তৃত্বের অবমাননা। যদি কোনো সরকারি কর্মচারী যদি আইনগত অবমাননা করে, সেটা দণ্ডবিধি কীভাবে শাস্তি হবে সেটা বলা আছে 172 থেকে 190 ধারাতে। আর 191 থেকে 229 ধারাতে আছে মিথ্যা সাক্ষ্যদান ও গণবিচারের বিরুদ্ধে অপরাধ।
তার মানে যদি কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, সৃষ্টি করে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে, তাহলে এটা শাস্তি দণ্ডবিধি 191 থেকে 229 ধারাতে এটা লিপিবদ্ধ করা আছে। তবে 230 ধারা থেকে 263 এ ধারাতে আছে মুদ্রা অর্থাৎ টাকা পয়সার বিষয়ে বা সরকারি স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ, মানে টাকা পয়সা বা সরকারি স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ আছে 230 থেকে 263 এ ধারাতে। আর 264 থেকে 267 ধারাতে বাটখারা বা মাপকাঠি সম্পর্কিত অপরাধটা বলা আছে। অর্থাৎ 264 ধারাতে মানে যদি কেউ ওজনে কম দেওয়া হয় বা ওজন যদি কম দেয় সেটা কী ধরনের শাস্তি হবে সেটা বলা আছে 264 থেকে 267 ধারাতে। আর 268 থেকে 294 ধারাতে বলা আছে জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধার সমানতা ও নৈতিকতা। তাহলে জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধার সমানতা ও নৈতিকতা সম্পর্কে ধারণা দেওয়া আছে 268 থেকে 294 বিধান। আর 295 থেকে 298 ধারাতে আছে ধর্ম সংক্রান্ত অপরাধ, ধর্ম অবমাননা করা, এই সংক্রান্ত অপরাধ দেওয়া আছে 295 থেকে 298 ধারা। 299 থেকে 311 ধারাতে আছে মানব দেহ ও জীবন সংক্রান্ত অপরাধ। তারপর 312 থেকে 318 ধারাতে আছে গর্ভপাত, তারপর অজাত সন্তানের ক্ষতি, শিশু পরিত্যাগ ও জন্ম সংক্রান্ত অপরাধ। তার মানে শিশুর সম্পৃক্ত বা গর্ভপাত সংক্রান্ত সম্পৃক্ত যে তথ্যগুলো আছে সেগুলো বলা আছে 312 থেকে 318 ধারাতে। 319 ধারা থেকে 338 এ ধারাতে আছে আঘাত সম্পৃক্ত অপরাধ, মানে আঘাত কী ধরনের আঘাত করলে কী হবে সেটা সম্পর্কে বলা আছে 319 থেকে 338 এ ধারাতে। তারপর 339 থেকে 348 ধারাতে আছে অবৈধ বাধা বা অবৈধ অবরোধ। আর 349 থেকে 358 আছে অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ। 359 থেকে 374 ধারাতে আছে মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব ও জবরদস্তি শ্রম। তার মানে শিশু শ্রম, অপহরণ, এই বিষয়গুলো বলা আছে 359 থেকে 374 ধারাতে। 375 থেকে 377 ধারাতে বলা আছে নারী ধর্ষণ ও অস্বাভাবিক অপরাধ। 378 থেকে 320 ধারাতে বলা আছে সম্পত্তি চুরি সংক্রান্ত অপরাধ। 330 থেকে 390 ধারাতে বলা আছে বলপূর্বক গ্রহণ সংক্রান্ত অপরাধ। 390 থেকে 402 ধারাতে বলা আছে দস্যুতা ও ডাকাত সংক্রান্ত অপরাধ। তারপর 403 থেকে 409 ধারাতে বলা আছে আত্মসাৎ ও অপরাধমূলক বিশেষভঙ্গ। আত্মসাৎ ও অপরাধমূলক বিশেষভঙ্গ বলা আছে 403 থেকে 409 ধারাতে। আর 410 থেকে 414 ধারাতে বলা আছে চোরাই মাল। 415 থেকে 440 ধারাতে বলা আছে প্রতারণা সংক্রান্ত অপরাধ। 441 থেকে 462 বলা আছে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ। তারপর 463 থেকে 477 ধারাতে বলা আছে দলিলপত্র ট্রেডমার্ক সম্পৃক্ত অপরাধ, দলিলপত্র ট্রেডমার্ক সম্পত্তির চিহ্ন বা প্রতীক সংক্রান্ত অপরাধ। 478 থেকে 481 বলা আছে বাণিজ্যিক সম্পত্তি ও অন্যান্য চিহ্ন। 478 থেকে 481 বলা আছে বাণিজ্যিক সম্পত্তি ও অন্যান্য চিহ্ন। 490 থেকে 492 ধারাতে বলা আছে চাকরি বা চুক্তিসমূহ অপরাধমূলক বিশেষভঙ্গ, মানে চাকরি চুক্তিসমূহ অপরাধমূলক বিশেষভঙ্গ বলা আছে 490 থেকে 492 ধারাতে। 493 থেকে 498 ধারাতে বলা আছে বিবাহ সম্পৃক্ত অপরাধ। 499 থেকে 502 ধারাতে বলা আছে মানহানি সংক্রান্ত অপরাধ। 511 ধারাতে বলা আছে অপরাধ অনুশীলন উদ্যোগ গ্রহণ। এখন বিষয়টা হচ্ছে যে কোচিং আইনজীবী হওয়ার জন্য আপনারা যাই করেন বা আইনজীবী হওয়ার জন্য আপনাদের যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আপনাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। মানে আপনি যে সমস্ত বিষয় অবলম্বন করেন না কেন আপনাকে 100% পড়তে হবে, 100% আপনাকে অ্যান্সার দিতে হবে। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আমাদের পরিশ্রম কখনো আমাদের সাথে বেইমানি করে না। পরিশ্রম যেহেতু আমাদের সাথে বেইমানি করে না, সেই জন্য আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তা হচ্ছে
যেহেতু দণ্ডবিধি হচ্ছে ফৌজদারি কাজবিধিতে অপরাধটা সংঘটিত হয় এবং দণ্ডবিধি অনুযায়ী সেটা শাস্তি প্রদান করা হয়, তাহলে শাস্তি কোন অপরাধের শাস্তি কী হবে বা কীরকম হবে সেটা যদি আপনি না জানেন তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করা আপনার জন্য নেহাত বোকাম হবে। তাই আপনাকে যে কোনো উপায় আপনি অবলম্বন করেন, কিন্তু আপনাকে যদি আপনি আইনজীবী পেশায় যদি সম্পৃক্ত হতে চান বা আইনজীবী পেশায় যদি থাকেন তাহলে অবশ্যই আপনাকে পড়তে হবে। আরেকটা বিষয় হলো যে দেওয়ানি কার্যবিধি 1908, এখানে 1 থেকে 158টা ধারা আছে এবং 11টা আদেশ আছে। এই আদেশগুলো সহজে মনে রাখার জন্য একটা সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। প্রমাজা আবিবি ও আরে হাবিবি, যদি এই বিষয়টা আগে আমি বলছি কয়েকবার লাইভ এসে, তারপর আজকে আবার বলতেছি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে প্রমা, মানে প্রাথমিক বিষয়। তাহলে প্রাথমিক বিষয় হচ্ছে যে 1 থেকে 8 ধারা। আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 1908 মানে 11টা অধ্যায় আছে এবং এই 11টা অধ্যায়ের মধ্যে এই প্রমাজা আবিবি ও আর হাবিবি এই বিষয়টা সম্পৃক্ত আছে। তাহলে প্রাথমিক বিষয় আছে 1 থেকে 8 ধারা। আবার এই মাত্র আছে মামলা বা সাধারণ মোকদ্দমা, সেটা আছে 9 থেকে 35 বি ধারা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। তারপর দ্বিতীয় অধ্যায় আছে প্রমাজা, যাতে জারি মানে ডিগ্রি জারি, এটা আছে 36 থেকে 74 ধারা। তারপর প্রমাজা আবিবি আতের সাংসারিক কার্যক্রম, সেটা আছে 70 থেকে 80 ধারা এবং এটা তৃতীয় অধ্যায়। তারপর আবিবি দ্বিতীয় আছে বিশেষ কার্যক্রম সমূহ মানে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, এটা আছে 89 থেকে 88 ধারা, এটা হচ্ছে 4 অধ্যায়। আর একটা বিএসএ প্রমাজা আবিবি, তাহলে বিশেষ কার্যক্রম সমূহ, এটা আছে 90 থেকে 93 ধারা, এটা হচ্ছে 5 অধ্যায়। প্রমাজা আবিবি ও আরে হাবিবি গত হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ, এটা হচ্ছে 94 থেকে 95 ধারা, এটা হচ্ছে 6 অধ্যায়। ও আর আতে হচ্ছে আপিল সমূহ, 96 থেকে 112 ধারা, এটা আছে 7 অধ্যায়। রেতে হচ্ছে রেফারেন্স লিগেল ডিভিশন, 113 থেকে 115 ধারা, এটা আছে 8 অধ্যায়। হাবিবি হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান, এটা আছে 116 থেকে 120 ধারাতে, এটা আছে 9 অধ্যায়। আর বিতে হচ্ছে বিধিসমূহ মানে রুলস, সেটা আছে 121 থেকে 131 ধারা। আর বিতে হচ্ছে হাবিবি, বিতে হচ্ছে বিবিধ আছে 132 থেকে 118 ধারাতে। তাহলে প্রমাজা আবিবি ও আর হাবিবি যদি আমি এটা মনে রাখি তাহলে আমি 1 থেকে 118 ধারা মনে রাখতে পারবো এবং 11টা অধ্যায় আমরা সহজে মনে রাখতে পারবো। তো দেওয়ানি কার্যবিধিতে যে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে সেটা যে কোথায় কি আছে সে আমি সেটা বলি যে 1 থেকে 8 ধারাতে আছে যে প্রাথমিক বিষয় শিরোনাম, ব্যাখ্যা, সংরক্ষণ ও অন্যান্য। তার মানে একটা বিষয় হলো যে দেওয়ানি কার্যবিধি 1908 আপনার জমি জমা সংক্রান্ত বা পদবি সংক্রান্ত কোনো মামলা এই দেওয়ানি কার্যবিধি নিয়ম অনুযায়ী করতে হবে। এই দেওয়ানি কার্যবিধি নিয়ম অনুযায়ী যদি আপনি করেন তাহলে দেওয়ানি কার্যবিধি কোথায় কোন ধারা আছে সেগুলো জানতে হবে। তাহলে 1 থেকে 8 ধারাতে আছে প্রাথমিক বিষয় শিরোনাম, ব্যাখ্যা, সংরক্ষণ ও অন্যান্য। আর 9 থেকে 35 এই ধারাতে আছে মোকদ্দমা সম্পৃক্ত সাধারণ নিয়ম, তার মানে কীভাবে মোকদ্দমা হবে, কীভাবে মোকদ্দমা করবেন সেই বিষয়গুলো বলা আছে 9 থেকে 35 এই ধারাতে। এখন এই 9 থেকে 35 এই ধারাতে খণ্ড খণ্ড করে কী কী বিষয় আলোচনা করা আছে সেটা বলতেছি। সেটা 9 থেকে 11 ধারাতে আছে। 9 থেকে 11 ধারা আদালতের ইখতিয়ার ও পুরো বিচার সিদ্ধান্ত বা দোবার আদেশ, যেটাকে রেস জুডিকাটা বলা হয়। 9 থেকে 11তে আছে রেস জুডিকাটা, আদালতের ইখতিয়ার, এই বিষয়গুলো আছে। আবার 12 থেকে 14 ধারাতে আছে জারিকরণের মোকদ্দমা, অন্তর্নিহিত বা রেস জুডিকাটা, তার মানে জারিকরণের মোকদ্দমা, অর্থাৎ মামলা করা যাবে কি যাবে না বা মোকদ্দমা করা যাবে কি যাবে না সে বিষয়টা বলা আছে 12 থেকে 14 ধারায়। আর 15 থেকে 25 ধারাতে বলা আছে মোকদ্দমার স্থান, আপনি কোন কোর্টে মামলা করবেন, সে মামলাটা কী প্রক্রিয়ায় করতে হবে সে বিষয়গুলো বলা আছে 15 থেকে 25 ধারার মধ্যে। তারপর 26 ধারাতে আছে মোকদ্দমা দায়ের, মানে মোকদ্দমা দায়ের কীভাবে করতে হবে সেই বিষয়গুলো বলা আছে 26 ধারাতে।
আর 27 থেকে 32 ধারাতে বলা আছে সমন আবিষ্কার। তার মানে মামলা করলে যে সমন আবিষ্কার কীভাবে করতে হবে সে বিষয়টা বলা আছে 27 থেকে 32 ধারাতে। আর 33 ধারাতে আছে রায় ও ডিগ্রি। তার মানে যদি একটা মামলা যদি শুরু হয় সেটা রায় এবং ডিগ্রি কীভাবে হবে সেটা সম্পর্কে আদালতে কীভাবে রায় দেবে, কীভাবে লিখবে সে বিষয়ের সম্পর্কে বলা আছে দেওয়ানি কাজ বিধি 1908 33 ধারাতে। আর 34 ধারাতে আছে সুদ। যদি কোনো অর্থের মোকদ্দমা হয় এবং সেই মোকদ্দমা যদি সুদ থাকে তাহলে সেই সম্পর্কে বলা আছে 34 ধারাতে। আবার 35 ধারা থেকে 35 ধারাতে বলা আছে খরচানি, মানে মামলার খরচ কে বহন করবে। এখন মামলার খরচ রাষ্ট্রপক্ষ দিবে না বাদী খরচ দিবে না বিবাদী খরচ দিবে সেটা নির্ধারণ হবে 35 থেকে 35 ধারাতে। আর 36 থেকে 74 ধারাতে আছে জারি, মানে ডিগ্রি জারি। এই ডিগ্রি জারির কার্যক্রমটা কীভাবে পরিচালিত হবে, আদালত কীভাবে এটাকে পরিচালনা করবে এটা বলা আছে 36 থেকে 74 ধারাতে। আর এই ডিগ্রি জারি কার্যক্রমের যে বিষয়গুলো আছে এখানে কোন কোন বিষয়গুলো ফলো করে আদালত সেই বিষয়টা বলি। 36 থেকে 60 ধারাতে আছে সাধারণ ডিগ্রি জারি, অর্থাৎ ন্যাচারালি যে ডিগ্রি জারিটা হয় সেটা কীভাবে ফলো করে সেটা আছে 36 থেকে 60 ধারাতে। আর 38 থেকে 46 ধারাতে বলা আছে যে সকল ডিগ্রি আদালত জারি করতে পারে, মানে কী ধরনের ডিগ্রি আদালত জারি করতে পারে সেই সম্পর্কে বলা আছে 38 থেকে 46 ধারাতে। আর 47 ধারাটা বাতিল আছে। 48 ধারাতে বলা আছে যে ডিগ্রি জারির সময় নেয়, অর্থাৎ একটা ডিগ্রি জারি কোন সময় হবে, কত সময় করতে হবে এই বিষয়টা বলা আছে 48 ধারাতে। আর 49 থেকে 50 ধারাতে বলা আছে যে হস্তান্তর সূত্রে প্রাপ্য ব্যক্তি ও বৈধ প্রতিনিধি। তার মানে যদি কোনো কিছু আপনি বিক্রি করেন সেটা কীভাবে বিক্রি করবেন বা সেটার পরবর্তীতে বৈধ প্রতিনিধি কারা হবে সেটা 49 থেকে 50 ধারাতে বলা আছে। আর 51 থেকে 16 ধারাতে বলা আছে যে ডিগ্রি জারির পদ্ধতি, মানে ডিগ্রি জারি কীভাবে কোন পদ্ধতিতে হবে সেটা বলা আছে 51 থেকে 16 ধারাতে। আর 55 থেকে 64 ধারাতে বলা আছে গ্রেপ্তার বা আটক। তার মানে ডিগ্রি জারি চলে যে গ্রেপ্তার বা আটক করা হয় সেটা কীভাবে গ্রেপ্তার করা যাবে বা কীভাবে আটক করা যাবে সেটা বলা আছে 56 থেকে 64 ধারাতে। আর 65 থেকে 67 ধারাতে বলা আছে বিক্রয়। তার মানে ডিগ্রি জারির সম্পত্তি যদি বিক্রয় করা হয়, আদালত যদি বিক্রয় করে সেটা সম্পর্কে বলা আছে 65 থেকে 67 ধারাতে। আবার 68 থেকে 72 ধারাতে বলা আছে যে স্থাবর সম্পত্তি বিক্রি করার জন্য এক কালেক্টরকে ক্ষমতা প্রদান করা। তার মানে জেলা কালেক্টর যে আছে, প্রতিটা জেলায় একটা জেলা কালেক্টর থাকে, এই জেলা কালেক্টরকে স্থাবর সম্পত্তি বিক্রি করার জন্য কী ধরনের পলিসি বা কীভাবে দিতে হবে সেই বিষয়টা বলা আছে 68 থেকে 72 ধারাতে। আর 73 ধারাতে বলা আছে যে সম্পত্তি ও বিধিবন্ধন, মানে সম্পত্তি কীভাবে বিধিবন্ধন হবে বা কেমন পদ্ধতি যাবে সেটা বলা আছে 73 ধারাতে। আর 74 ধারাতে বলা আছে ডিগ্রি জারিতে বাধা প্রদান। যদি ডিগ্রি জারিতে বাধা প্রদান করে কোনো পক্ষ তো সেটা কী প্রক্রিয়ায় অবলম্বন করবে আদালত সেটা বলা আছে 74 ধারাতে। এটা ছিল দ্বিতীয় খণ্ড। এবার তৃতীয় খণ্ডতে আছে 75 থেকে 78 ধারা। এখানে বলা আছে আনুষঙ্গিক কার্যক্রম। তো আদালতের আনুষঙ্গিক কার্যক্রম বলতে মূলত কমিশনকে বোঝায়, মানে আদালত যে কমিশন নিয়োগ করে সেটা হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রমের মধ্যে পড়ে এবং এটা আলোচনা করা আছে ডিটেলস 75 থেকে 78 ধারা। এবার 79 থেকে 80 ধারাতে আছে কতিপয় বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, মানে অর্থাৎ বিশেষ ক্ষেত্রে আদালত যে মোকদ্দমাগুলো বাস্তবায়ন করে থাকে সেটা বলা আছে 4th খণ্ডে এবং সেটা আছে 79 থেকে 80 ধারাতে। তো 79 থেকে 87 ধারার মধ্যে বলা আছে যে সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক আর তাদের বিরুদ্ধে পদাধিকার বলে মোকদ্দমা। তার মানে সরকার বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে এই দেওয়ানি কাজ দ্বিতীয় মামলা করা যাবে, সেটা সম্পর্কে স্পষ্ট বলা আছে দেওয়ানি কাজ বিধি 1900 সালের 79 থেকে 87 ধারাতে। আর 88 ধারাতে বলা আছে ইন্টারপ্রেটার মোকদ্দমা। ইন্টারপ্রেটার মোকদ্দমাটা হচ্ছে স্বার্থবিহীন মোকদ্দমা, কারণ যদি কোনো সম্পত্তির মালিকানা শনাক্ত না হয় সেক্ষেত্রে আদালত ইন্টারপ্রেটার মোকদ্দমা গ্রহণ করে থাকে এবং এই ইন্টারপ্রেটার মোকদ্দমা মূলত 4th খণ্ডে আলোচনা করা আছে। তারপর 89 থেকে 93 ধারাতে বলা আছে বিশেষ কার্যক্রম, মানে বিশেষ কার্যক্রম হচ্ছে যে সালিশ করা, মানে কোনোটা মীমাংসা করে সালিশ করে, এটা হচ্ছে বলা আছে 89 থেকে 93 ধারা। আর 89 থেকে 93 ধারাতে বলা আছে যে সালিশি মধ্যস্থতা বা আপিলের মধ্যস্থতা।
তাহলে 89 থেকে 89 ধারা, অর্থাৎ 89 এ থেকে 89 ধারা পর্যন্ত, অর্থাৎ 89 ক খ গ, এটা কিন্তু ক খ হবে না, এটা হবে এ বি সি ডি। তার মানে 89 এ থেকে 89 সি ধারাতে আছে যে সালিসি মধ্যস্থতা বা আপিলের মধ্যস্থতার একটা পলিসি অবলম্বন করা আছে। তারপর এখানে 90 থেকে 93 ধারাতে বলা আছে যে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, এটা আলোচনা করা আছে পঞ্চম খণ্ডে। আর ষষ্ঠ খণ্ড 94-95 ধারা অতিরিক্ত কার্যক্রম, যে অতিরিক্ত কার্যক্রম সমূহ আছে 94-95, অতিরিক্ত কার্যক্রম বলতে কাউকে গ্রেপ্তার করা, কারো সম্পত্তি ক্রয় করা এবং তার ক্ষতিপূরণ চাওয়া, এগুলো অতিরিক্ত কার্যক্রমের মধ্যে এই বিষয়গুলো সম্পৃক্ত। এবং এই 94-95 ধারাতে মূলত অতিরিক্ত কার্যক্রম আদালত অতিরিক্ত কার্যক্রম গ্রহণ করে থাকে এবং এটা দেওয়ানি কার্যবিধি 1908 94-95 ধারার মধ্যে বিষয়টা আছে। এবং 96-112 ধারাতে আছে আপিল, যেটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা হচ্ছে আপিল, মানে দেওয়ানি আদালতের আপিল, এটা খুব গুরুত্বপূর্ণ। দেওয়ানি আদালতের আপিল মূলত করা হয় আমার এটা আছে সপ্তম খণ্ডে, এটা আলোচনা করা হচ্ছে 96-112 ধারা। এবং 96-99 ধারাতে বলা আছে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল, মানে অর্থাৎ যদি মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল সংগঠিত হয় বা যদি করেন তাহলে এটা করতে হবে 96-99 ধারার মধ্যে। আবার 100-106 ধারার মধ্যে আছে যে আপিল আদালতের ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল। তার মানে যদি কোনো আপনি আদেশের বিরুদ্ধে আপিল করেন তাহলে সেটা 100-106 ধারার মধ্যে সে আলোচনা রয়েছে। এবং দেওয়ানি কার্যবিধি 100-106 ধারার মধ্যে ওই আপিল আদালতের ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যে পলিসি সেটা অবলম্বন, সেটা লিপিবদ্ধ করা আছে। আর 107-108 ধারাতে বলা আছে যে আপিলের সাধারণ বিধান, মানে আপিলের কী কী বিধান বা কী কী নিয়ম অবলম্বন করতে হয় সেটা বলা আছে 107-108 ধারাতে। আর 109 ধারা থেকে 112 ধারাতে বলা আছে, 109 ধারা থেকে 112 ধারাতে বলা আছে যে আপিল বিভাগের নিকটে আপিল, তার মানে আপিল বিভাগের নিকটে আপিলের 109-112 ধারা বলা আছে। এবার অষ্টম খণ্ডে 113-115 ধারা, এখানে রেফারেন্স রিভিশন। রেফারেন্সটা মূলত হচ্ছে অভিমত গ্রহণ করা, আর রিভিউটা হচ্ছে পূর্ণ বিচার, আর রিভিশনটা হচ্ছে পুনরীক্ষণ, মানে পুনরীক্ষণ, এটা হচ্ছে রিভিশন। এটা আলোচনা করা আছে অষ্টম খণ্ডে। আর নবম খণ্ডে আলোচনা করা আছে 117-120 ধারা। এটাতে বলা আছে যে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান, মানে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান 116-120 ধারা এখানে আলোচনা করা আছে নবম খণ্ডে। আর দশম খণ্ডে আলোচনা করা আছে 121-121 ধারা, এটা বিধিসমূহ। এটা দশম খণ্ডে মানে কী বিধি থাকবে আর বিধি কে সংশোধন করতে পারবে এই বিষয়গুলো বলা আছে। আর 11তম খণ্ড আছে 132-158 ধারা বিবিধি, মানে এখানে অনেক বিষয় আলোচনা করা আছে। এখানে রায় সংশোধন করা, তারপর হচ্ছে যে কোনো মামলার আর্জি সংশোধন করা, বিভিন্ন বিষয় নিয়ে এখানে বলা আছে 132-158 ধারাতে। মানে বিবিধ, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি যদি কোনো ধারা যদি আইনের সাথে সম্পৃক্ত না থাকে বা সেটা যদি সম্পৃক্ত করা না হয় থাকে তাহলে সেটা কীভাবে সম্পৃক্ত হবে বা কীভাবে সম্পৃক্ত করা যাবে এই বিষয়ে দিক নির্দেশনা মূলত দেওয়া হয় 132-158 ধারাতে। তো সবচেয়ে মোদ্দ কথা হচ্ছে এটা যে আপনি যদি আইনজীবী হন এবং এগুলো যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে আপনি ভালো আইনজীবী হতে পারবেন। তার মানে আপনাকে পক্ষের কোনো প্রশ্ন করার আগে আপনাকে মনে করতে হবে যে এটা কোন আইনের মধ্যে পড়ছে। যদি আপনি এটুকু মনে রাখতে না পারেন তাহলে আপনি আইনজীবী হিসেবে আপনাকে তেমনটা ভালো ফলাফল করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ডাক্তার এবং অনেক আইনজীবী আছে, সব আইনজীবী এবং সব ডাক্তারের কিন্তু এক না। কিছু কিছু আইনজীবী আছে যে দেখবেন যে সে দিন চলতে পারে না, আর কিছু কিছু আইনজীবী আছে যে মনে করেন মক্কেলে মামলা করতে করতে সে সময় পায় না আপনার সাথে কথা বলার জন্য। তাহলে আপনি যে কোনো পেশা অবলম্বন করেন সেই পেশাটা অবশ্যই আপনাকে সেই পেশা ভালোবাসতে হবে। যদি ভালোবাসেন তাহলে ওই পেশাটা আপনার কাছে ফল হিসেবে এবং ভবিষ্যৎ জীবনে আপনার জন্য আরও সুফলতা বয়ে নিয়ে আসবে। তা আশা করি আজকে দণ্ডবিধি এবং দেওয়ানি কার্যবিধি যে বিষয়গুলো ভাগ ভাগ করে বললাম এগুলো যদি আপনারা শোনেন তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং আগামীতে আরও সুন্দর করে এগুলো